বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ পাওয়া মানে শুধু একাদশে নাম লেখা নয়। সুযোগ মানে হলো নিজেকে প্রমাণ করার একটি নির্দিষ্ট জানালা, যেটা সব সময় খোলা থাকে না। সেই জানালাটা কখনো খুব অল্প সময়ের জন্য খোলে, কখনো আবার বড় মঞ্চে বড় প্রত্যাশার সঙ্গে। কেউ কেউ সেই জানালা খুলতেই দেরি করে ফেলে, আবার কেউ খুলে পাওয়ার পরেও ভেতরে ঢুকতে পারে না। আজ আমরা ঠিক সেই বাস্তবতার আলোতেই সঞ্জু স্যামসনের বর্তমান অবস্থানটা বোঝার চেষ্টা করব। এখানে আবেগ থাকবে না, ফ্যান বেসের আওয়াজ থাকবে না, থাকবে শুধু ক্রিকেটিং লজিক, পরিসংখ্যান আর পরিস্থিতির বিশ্লেষণ। সঞ্জু স্যামসন এমন একজন খেলোয়াড় যার ট্যালেন্ট নিয়ে কখনোই প্রশ্ন ছিল না, বরং তার ব্যাটিং দেখলেই বোঝা যায় টাইমিং, শট সিলেকশন, পাওয়ার সবই আছে। সমস্যাটা কখনোই স্কিল বেসড ছিল না, সমস্যা ছিল অন্য জায়গায়, টাইমিং, কনসিস্টেন্সি আর সবচেয়ে বড় কথা রোল ফিটমেন্ট। বছরের পর বছর ধরে তিনি কখনো ওপেনার, কখনো মিডল অর্ডার, কখনো উইকেট কিপার ব্যাকআপ, আবার কখনো একাদশের বাইরে এই ওঠানামার মধ্যেই থেকেছেন। এই কারণেই তিনি দীর্ঘদিন ধরে নেক্সট বিগ থিং আর এইবারই হবের মাঝখানে আটকে আছেন। তবুও সিলেক্টররা আবারও তার উপর ভরসা রেখেছেন। তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজে টানা সুযোগ দেওয়া হয়েছে। আর শুধু সুযোগই নয়, পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে এই সিরিজে সঞ্জু হচ্ছেন প্রাইমারি উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ওপেনার। অর্থাৎ এইবার আর কোনো ধোঁয়াশা ছিল না, না ব্যাটিং পজিশন নিয়ে, না রোল নিয়ে। পরিষ্কার বার্তা ছিল, এই সুযোগটা তোমার, এখন যা করার করে দেখাও। এটা খুব বড় ব্যাপার, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রাইমারি শব্দটা শুধু একটা ট্যাগ নয়, এটা দায়িত্বের প্রতীক। এর মানে টিম ম্যানেজমেন্ট তোমাকে ব্যাকআপ হিসেবে নয়, বরং প্রথম পছন্দ হিসেবে দেখছে। চাপ থাকবে, প্রত্যাশা থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু সেই চাপটাই বড় খেলোয়াড় বানায়। ইতিহাসে যারা বড় হয়েছেন তারা এই চাপের মধ্যেই নিজেদের সেরা ভার্সনটা বের করে এনেছেন। প্রশ্ন হলো, সঞ্জু কি সেই চাপটাকে নিজের পক্ষে ব্যবহার করতে পেরেছেন? যদি আমরা পুরো সিরিজটা দেখি তাহলে উত্তরটা খুব স্পষ্ট হয়ে যায়। 5টা ম্যাচ, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, এমন পিচ যেখানে রান করা তুলনামূলকভাবে সহজ, এই সব কিছুর মধ্যেও এমন কোনো ইনিংস আসেনি যেটা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। এমন কোনো ইনিংস আসেনি যেটা দেখে টিম ম্যানেজমেন্ট বাধ্য হতো বলতে এই প্লেয়ারকে বাইরে রাখা অসম্ভব। আন্তর্জাতিক ক্রিকেটে এই ইম্প্যাক্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানেই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে নির্মম বাস্তবতা সামনে আসে। কারণ একই দলে, একই সেটআপে যখন ঈশান কিষান সুযোগ পেয়েছে, সে সেই সুযোগটা পুরোপুরি ক্যাশ করেছে। ঈশানের ইনিংসগুলো শুধু রান করার জন্য নয়, বরং ইন্টেন্ট দেখানোর জন্য গুরুত্বপূর্ণ ছিল। পাওয়ার প্লেটে আগ্রাসন, প্রথম 6 ওভারে বোলারদের উপর চাপ তৈরি করা, ম্যাচের টেম্পো নিজের হাতে নেওয়া, এই বিষয়গুলো আধুনিক টি20 ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই ঈশান এগিয়ে গেছে। এই পার্থক্যটাই আসলে সিলেকশন সুইচ ঘুরিয়ে দেয়। কারণ ক্রিকেটে সবাই জানে কে কতটা ট্যালেন্টেড, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বিচার হয় আপনি সুযোগ পেয়ে ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারছেন, আপনি টিমকে কতটা এগিয়ে দিচ্ছেন। সেটাই আপনাকে প্রাইমারি বানায়, না হলে আপনি ধীরে ধীরে সেকেন্ডারি হয়ে যান। এখন যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়। সঞ্জু স্যামসনের সাম্প্রতিক টি20 রেকর্ডে 16 ইনিংসে 166 রান, গড় প্রায় 12, স্ট্রাইক রেট 126-এর আশেপাশে। এই সংখ্যাগুলো কোনোভাবেই একজন ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটসম্যানের প্রোফাইল তৈরি করে না, বিশেষ করে যখন দলে একাধিক শক্ত বিকল্প উপস্থিত। একটা মাত্র উল্লেখযোগ্য ইনিংস, সেটাও তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। আর আন্তর্জাতিক ক্রিকেটে এই কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কার বিরুদ্ধে রান করছেন, কোন পরিস্থিতিতে করছেন, ম্যাচের উপর তার প্রভাব কি, এই সব কিছুই সিলেকশনের সময় বিবেচনায় আসে। এখানেই তুলনাটা আসে টিমের অন্য ব্যাটসম্যানদের সঙ্গে। যশস্বী জয়সওয়াল 23 ম্যাচে 729 রান, 36-এর উপরে গড়, স্ট্রাইক রেট 164-র কাছাকাছি। ঋতুরাজ গায়কোয়াড় মতো প্রতিষ্ঠিত খেলোয়াড় এই সিরিজের সুযোগই পাননি। এই বাস্তবতায় দাঁড়িয়ে সঞ্জু স্যামসনের জন্য 5 ম্যাচ পাওয়াটা ছিল সত্যিই বড় সুযোগ, কিন্তু সেই সুযোগের আউটপুট আসেনি। ফলাফলটা তাই খুব একটা অবাক করার মতো নয়। বর্তমান পরিস্থিতিতে ঈশান কিষানি বিশ্বকাপে ভারতের প্রাইমারি উইকেট কিপার ওপেনার হিসেবে এগিয়ে আছেন, আর সঞ্জু স্যামসনের ভূমিকা আপাতত ব্যাকআপ অপশন হিসেবেই দেখা হচ্ছে। তার স্কোয়াডে থাকা এখন অনেকটাই কম্বিনেশন নির্ভর, কারণ ভারতের হাতে ওপেনার উইকেট কিপার অপশন খুব বেশি নেই। এটাই এই মুহূর্তে তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কি সঞ্জু স্যামসনের কেরিয়ারের শেষ? ক্রিকেট ইতিহাস বলছে কামব্যাক অসম্ভব নয়, কিন্তু বাস্তবতাও বলে 15 বছর ধরে প্রফেশনাল ক্রিকেট খেলার পর আর পোটেনশিয়াল শব্দটা খুব বেশি কাজে আসে না। এই পর্যায়ে এসে খেলোয়াড়দের বিচার হয় চাপের মুহূর্তে তারা কতটা নির্ভরযোগ্য, বড় সুযোগে তারা কতটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। এই মুহূর্তটা সঞ্জু স্যামসনের জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট। এখান থেকে তিনি চাইলে নিজের গেম নিয়ে গভীর আত্মবিশ্লেষণ করতে পারেন, নিজের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারেন।
মানসিকভাবে আরও শক্ত হয়ে ভবিষ্যতে যে কোনো সুযোগের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে ধীরে ধীরে তিনি টিম কম্বিনেশনের ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, যেটা আন্তর্জাতিক ক্রিকেটে খুবই সাধারণ একটা পরিণতি। শেষ পর্যন্ত ক্রিকেট খুব সরল কিন্তু একই সঙ্গে ভীষণ নির্মম। এখানে আবেগ কাজ করে না, অতীত কাজ করে না, কাজ করে শুধু বর্তমান পারফরম্যান্স, ইনটেন্ট আর ইম্প্যাক্ট। সঞ্জু স্যামসনের সামনে সুযোগ এসেছে, মঞ্চ এসেছে। এখন প্রশ্ন একটাই, ভবিষ্যতে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন অসম্পূর্ণ ট্যালেন্ট হিসেবে, নাকি এমন একজন ক্রিকেটার হিসেবে যে কঠিন সময়ে নিজেকে বদলে নিয়ে আবার জায়গা করে নিয়েছিল? সেই উত্তরটা সময়ই লিখে দেবে। বন্ধুরা, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে টার্গেট করা নয়, এটা শুধুই ক্রিকেটের বাস্তবতা আর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। এখন সত্যি আপনাদের মতামতটা জানতে চাই। এই মুহূর্তে ভারতের জন্য কোন সিদ্ধান্তটা সবচেয়ে যুক্তিজনক বলে আপনারা মনে করেন? ঈশান কিষানকে প্রাইমারি উইকেট কিপার ওপেনার হিসেবে এগিয়ে রাখা, নাকি সঞ্জু স্যামসনকে আরও একটা সুযোগ দেওয়া? শুধু নাম লিখে থেমে যাবেন না। কেন এই সিদ্ধান্তটাই ঠিক বলে মনে করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।